মেয়েটার 20তম জন্মদিন, কিন্তু দিনটা শুরু হয়েছিল খুব সাদামাটাভাবে। প্রতি শুক্রবার তাকে কাজে যেতে হয়। সবকিছু প্ল্যান মাফিক হলে এই শুক্রবারে যেতে হতো না। এক সহকর্মীকে সে প্রায় রাজি করিয়ে ফেলেছিল তার সঙ্গে শিফট বদল করতে। জন্মদিন নিয়ে মানুষের অনেক পরিকল্পনা থাকতে পারে। শেফের খিচখিচানি শোনা আর কাস্টমার টেবিলে সার্ভিস দেওয়া সেই পরিকল্পনাগুলোর মধ্যে পড়ে না। কিন্তু যে মেয়েটার সঙ্গে শিফট বদল হয়েছিল, হঠাৎ তার প্রচণ্ড ডায়রিয়া শুরু হয়, সঙ্গে সর্দি জ্বর। টেম্পারেচার উঠে যায় 104 ডিগ্রিতে। সুতরাং বাধ্য হয়েই মেয়েটিকে কাজে যেতে হয়। অবশ্য এমনিতেও দিনটা বিশেষভাবে কাটানো তার জন্য সহজ ছিল না। তার স্পেশাল কোনো প্ল্যান ছিল এমন না। সত্যি কথা বলতে কি, কাজে যোগ দিতে হবে জেনে সে যেন একটু হাঁপ ছেড়ে বাঁচল। একা একা একটা বিশেষ সন্ধ্যা কাটানো কত কষ্টের, এটা তার চেয়ে আর বেশি কে জানে। সে আসলেই ভেবে পাচ্ছিল না তার 20তম জন্মদিনটা কিভাবে কাটবে। কিছুদিন আগেই বয়ফ্রেন্ডের সঙ্গে তার মারাত্মক একটা ঝগড়া হয়। তাদের সম্পর্কটা ছিল দীর্ঘদিনের, স্কুল জীবনেই তাদের পরিচয়। ঝগড়া শুরুটা খুব সাদামাটা, কিন্তু শেষ পর্যন্ত সেটা আর সাদামাটা থাকেনি। এতটাই মারাত্মক হয়ে ওঠে যে তার হৃদয়ে কোমল যে জায়গাটা ছিল সেটা নিরেট পাথরে ভরে যায়। তারপর সে আর ছেলেটার সঙ্গে যোগাযোগ করেনি। ছেলেটাও তাকে ফোন দেওয়ার প্রয়োজন বোধ করেনি। সুতরাং একটা প্রেমের গল্পের সমাপ্তি হিসেবে এটাকে অনায়াসে ধরে নেওয়া যেতে পারে। মেয়েটা যেখানে কাজ করত সেটা একটা ইটালিয়ান রেস্টুরেন্ট, টোকিওর ঠিক মাঝামাঝি। থাকে না কিছু রেস্টুরেন্ট যেগুলোতে পুরনো গন্ধ পাওয়া যায়। মেনুতে রেয়ার সি ফুড নেই, চাকচিক্য নেই, ভিড়ভাড়টা বেশি হয় না। অল্প কিছু কাস্টমার আসে, কিন্তু যারা আসে তারা যেন আসতেই থাকে। সেই 1960 সাল থেকে চলছে। সঙ্গত কারণেই তরুণ প্রজন্মের প্রিয় নয় জায়গাটা। একটু যারা বেশি বয়সী এবং রুচিশীল তারা রেস্টুরেন্টটা ঠিক খুঁজে বের করে। অনেক নাট্যকর্মী, কবি, লেখক নিয়মিত আসে। 2জন ফুল টাইম ওয়েটার আছে রেস্টুরেন্টে, তারা সপ্তাহে 6 দিন কাজ করে। মেয়েটার ছিল পার্ট টাইম। এছাড়া ছিল একজন ফ্লোর ম্যানেজার। শুকনো মতো এক মধ্যবয়সী মহিলা ছিলেন রেজিস্ট্রার। এই মহিলা যেন রেস্টুরেন্টের প্রতীক। একদম শুরুর দিক থেকে আছেন তিনি। রেস্টুরেন্টের মতোই ঐতিহ্যের ভার তার কাঁধে। তিনি খুব কম কথা বলেন, সবসময় কালো রঙের পোশাক পরেন। ফ্লোর ম্যানেজারের বয়স 50 ছুঁই ছুঁই। লম্বা পোক্তা চেহারা, চওড়া কাঁধ। শরীরের গঠন দেখে বোঝা যায় একসময় প্রচুর খেলাধুলা করেছেন। এখন পেটের দিকে বেশ মেদ জমেছে, গলার চামড়াও যেন একটু ঝুলে পড়েছে। তার উপস্থিতির মধ্যে কেমন একটা পুরনো নিউজ প্রিন্ট কাগজের গন্ধ। ম্যানেজারকে সবাই একটা পোশাকে দেখেছে, শীত, গ্রীষ্ম, শরৎ। কালো স্যুট, সাদা শার্ট, বোটাই। হয়তোবা তার ঠিক এরকম স্যুট, শার্ট এবং বোটাই ডজনখানেক আছে। ম্যানেজারের কাজ হচ্ছে কাস্টমারদের দেখভাল করা। তারা কখন আসছে, কখন যাচ্ছে, তাদের কোনো রিজার্ভেশন আছে কি না, যারা পুরনো কাস্টমার তাদের হাই বলা, তাদের অভিযোগ শোনা, ওয়াইন সিলেকশনের ব্যাপারে তাদের মূল্যবান টিপস দেওয়া। ও হ্যাঁ, ওয়েটার যেন ঠিকঠাক কাজ করে, কাজে ফাঁকি না দেয়, সেটাও তাকে দেখতে হয়। আর একটা বিশেষ কাজ ছিল তার, সেটা হচ্ছে রেস্টুরেন্টের মালিকের রুমে ডিনার পৌঁছে দেওয়া। ভদ্রলোক একই বিল্ডিংয়ে থাকতেন, 7 তলায়। কেউ জানে না সেটা তার বাসা ছিল নাকি অফিস, কিন্তু রাত ঠিক 8টায় তার রুমে খাবার পৌঁছে দিতে হতো। তিনি কখনো রেস্টুরেন্ট ভিজিটে আসেননি। রেস্টুরেন্টের কেউ তাকে দেখেনি কোনোদিন। এমনকি যাওয়া আসার পথেও তাকে কখনো দেখা যায়নি, অথবা দেখা গিয়েছে কিন্তু চেনা যায়নি। তিনি দেখতে কেমন, মোটা না রোগা পাতলা, ফর্সা না কুচকুচে কালো, লম্বা না বেটে, কেউ জানে না। একমাত্র ম্যানেজার জানে, কারণ তার দায়িত্ব ছিল রাত ঠিক 8টায় তার রুমে খাবার পৌঁছে দেওয়া। প্রতিদিন রাত 8টা। রেস্টুরেন্টের জন্য এটা একটা জমজমাট সময়, কাস্টমার ভরপুর। এ টেবিল থেকে অর্ডার আসছে, ও টেবিল থেকে আসছে কমপ্লেইন। একদল কাস্টমার বাইরে অপেক্ষা করছে, টেবিল খালি হলে বসে পড়বে। তাদের জন্য তখন নতুন অর্ডার নিতে হবে। ফ্লোর ম্যানেজারের এই সময় প্রচুর কাজ থাকবার কথা, কিন্তু তাকে খাবারের ট্রলি সাজিয়ে যেতে হতো মালিকের রুমে ঠিক রাত 8টায়। একদিনও
এর নড়চড় হয়নি। ঠিক 15 মিনিট বাদেই তিনি নিচে নেমে আসতেন, রেস্টুরেন্টের অন্যান্য কাজকর্ম সারতেন। আবার ঠিক 1 ঘন্টা পরে তাকে উপর উঠতে দেখা যেত। ফিরে আসতেন খাবারের ট্রলি সঙ্গে করে। ট্রলিতে থাকতো খালি প্লেট, গ্লাস। এটা ছিল প্রতিদিনকার দৃশ্য, যে দৃশ্যে সবাই অভ্যস্ত হয়ে গিয়েছিল। মালিকের পছন্দের ডিশ ছিল চিকেন। সবজি থাকতো, সালাদ থাকতো, সিজন ভেদে ফলমূল বদল হতো, কিন্তু চিকেন থাকতেই হতো। রেস্টুরেন্টের এক শেফ একবার এক মজার কাণ্ড করল। পরপর 7 দিন ঠিক একইভাবে তৈরি করা চিকেন রোস্ট খাবার জন্য দিল তাকে। ভাবল এবার বোধহয় সে বোর হয়ে যাবে, কিন্তু ওপাশ থেকে কোনো অভিযোগ এলো না। সুতরাং এটা মোটামুটি নিশ্চিত ছিল প্রতিদিন রাত 8টায় পৃথিবীর বুক থেকে কিছু মুরগির মাংস নিশ্চিহ্ন হয়ে যাবে। আরেকবার কি হলো, মালিকের জন্য স্পেশাল সস দিয়ে চিকেন তৈরি করলো নতুন এক শেফ। নতুন রেসিপি ফলো করলো। সে তার সাধ্যের সবটুকু ঢেলে দিয়ে চিকেনটাকে উপাদেয় একটা মেনুতে পরিণত করল। সবাই প্রশংসা করল, এমনকি গোমরা মুখের রেজিস্ট্রারও চেখে বলল বেশ ভালো। কিন্তু মালিকের মনটা যেন নিরেট দেয়াল। ওপাশ থেকে না এলো প্রশংসা, না অভিযোগ। দিনটা ছিল 17ই নভেম্বর। ঝুম বৃষ্টি পড়ছিল বিকেল থেকে। সন্ধ্যা হয়ে এলো, বৃষ্টি ধরল না। বরাবরের মতো বিকেল 5টায় ম্যানেজার সবার কাজ বুঝিয়ে দিলেন। রেস্টুরেন্টের দরজা খুলে গেল ঠিক 6টায়। বাইরে প্রচুর বৃষ্টি, কাস্টমার আসছে, তাই দেরি হচ্ছিল। অনেকগুলো রিজার্ভেশন বাদ হয়ে গেল। মেয়েরা তাদের দামি ড্রেস বৃষ্টিতে নষ্ট করতে চায় না। সবাই ভান করতে লাগলো তারা যে যার কাজে ব্যস্ত। ম্যানেজার শুকনো মুখে কিছুক্ষণ রেস্টুরেন্ট জুড়ে পায়চারি করলেন। ওয়েটাররা লবণদানি, প্লেট, গ্লাস এগুলো পরিষ্কার করার উসিলায় কাজ খুঁজল। বৃষ্টিতে শরতের ঘ্রাণ লেগে আছে, বড় ত্রিপ্রসী ঘ্রাণ। 7:30। ম্যানেজার অসুস্থ বোধ করতে শুরু করলেন। তিনি একটা চেয়ারে বসে পড়লেন এবং পেট চেপে ধরে চোখ বন্ধ করে থাকলেন। দেখে মনে হচ্ছিল যেন পেটে কেউ গুলি করেছে। চোখে মুখে অব্যক্ত যন্ত্রণা, কপাল থেকে দরদর করে ঘাম পড়ছিল। তিনি কোনো মতে বললেন, মনে হয় হসপিটালে যেতে হবে। অবাক হলো সবাই। ম্যানেজার, যিনি নাকি জীবনে একটা দিনেও কাজে ফাঁকি দেননি, কাজের সময় অন্য কিছু করাকে যিনি মনে প্রাণে ঘৃণা করেন, তিনি রেস্টুরেন্ট ফেলে রেখে হসপিটালে যেতে চাইছেন। কিন্তু তার চেহারা বলে দিচ্ছিল তিনি অসুস্থ, মারাত্মকভাবে অসুস্থ। মেয়েটা একটা ছাতা নিয়ে খুব দ্রুত বাইরে এলো। বৃষ্টির ছাট বাঁচিয়ে ঠিকমতো একটা ট্যাক্সি ধরে ফেলল। ততক্ষণে রেস্টুরেন্টে নিয়মিত 2-1 কাস্টমার চলে এসেছে। তাদের একজনের কাঁধে ভর দিয়েই ম্যানেজার ট্যাক্সিতে চড়ে বসলেন। ওই কাস্টমারই দায়িত্ব নিলেন ম্যানেজারকে হসপিটালে পৌঁছে দেবার। ম্যানেজার যাওয়ার আগে মেয়েটাকে ইশারার কাছে ডাকলেন। মৃদুস্বরে বললেন, রাত 8টায় আজ তুমি খাবার পৌঁছে দেবে 7 তলায়, মালিকের রুমে। ব্যাপারটি জটিল কিছু নয়। বেল বাজাবে, বলবে স্যার ডিনার, রুম 604, মনে থাকবে? 604, রাইট? রাত 8টায়। নড়চড় যেন না হয়। মেয়েটা মাথা নাড়ল। বৃষ্টির মধ্যে ট্যাক্সিটা হুশ করে বেরিয়ে গেল। মেয়েটা রেস্টুরেন্টে এসে বসল। বৃষ্টি তো থামছেই না, বরং বাড়ছে। আজ বোধহয় পানি জমে যাবে। 2টো মাত্র টেবিলে কাস্টমার আছে। অলরেডি একজন ওয়েটার সেখানে খাবার সার্ভ করছে। 7:55। মালিকের খাবার তৈরি। ট্রলিতে সাজানো 1 বোতল রেড ওয়াইন, বোতলের মুখ খোলার জন্য ওপেনার, 1 পট হট কফি, সবজি, মাখন, কিছু রোল এবং অতি অবশ্য সুগন্ধ ছড়ানো চিকেন ডিশ। ট্রলি ঠেলে সে ধীরে ধীরে এগিয়ে গেল লিফটের দিকে। মনে মনে আওড়াল 604, 604, 604। লিফটের মধ্যে বৃষ্টির ঘ্রাণ, সদ্য রান্না করা খাবারের গন্ধটাও মিলেমিশে জড়াজড়ি করেছিল। ফ্লোরে কয়েক ফোঁটা পানি। মেয়েটা বুঝতে পারল এইমাত্র কেউ ছাতা হাতে বাইরে থেকে এসেছে। লিফট থামল 7 তলায়। ভয়ে ভয়ে বেল টিপল সে। মনে মনে গুনতে শুরু করল। 20 পর্যন্ত গোনার পর থামল। বুক ভরে একটাবার শ্বাস নিল। আবার বেল টিপল। এবার সঙ্গে সঙ্গেই খুলে গেল দরজা। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে এক শুকনো ধবধবে বৃদ্ধ।
রহস্যময় মালিক। লোকটার উচ্চতা খুব একটা বেশি হবে না, মেয়েটার থেকে 2-1 ইঞ্চি খাটো হতে পারে। তার পরনে ছিল কালো রঙের স্যুট, সঙ্গে নেকটাই। সাদা শার্টের বিপরীতে নেকটাই যেন ফুটে বের হয়ে আসছে। দেখেই বোঝা যায় তিনি বেশ পরিপাটি পরিচ্ছন্ন। মনে হচ্ছিল তিনি বাইরে যাওয়ার জন্য প্রস্তুত। আসলে তিনি বোধহয় বাড়িতেই এরকম সাজগোজে থাকেন। এই বৃষ্টির মধ্যে তার বাইরে যাওয়ার গ্রহণযোগ্য কোনো কারণ নেই। স্যার, আপনার ডিনার। কথাটা বলার সময় মেয়েটা গলার মধ্যে একটা হাস্কি ভাব ফোটানোর চেষ্টা করল। ফল হিসেবে নিজের কণ্ঠটাই তার কাছে বেশ হাস্যকর বলে মনে হলো। বৃদ্ধ প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালেন, যে দৃষ্টির একটি অর্থ হতে পারে, ম্যানেজার কোথায়? তুমি কেন এসেছো? মেয়েটা বলল, ম্যানেজার সাহেব হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। যাওয়ার আগে বলেছেন আজ যেন আমি আপনার খাবারটা সার্ভ করি। অসুস্থ? জি স্যার, হঠাৎ করে পেটে ব্যথা শুরু হয়। উনি সন্দেহ করছেন অ্যাপেন্ডিসাইটিস। খুব দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। এটা তো খুব খারাপ খবর, খুব খারাপ। কষ্ট পেলাম শুনে। থমথমে নীরবতা, কেউ যেন কোনো কথা খুঁজে পাচ্ছে না। অপ্রস্তুত ভাব কাটানোর জন্য মেয়েটা বলে বসল, স্যার, আমি কি খাবার ভেতরে নিয়ে যাব? বৃদ্ধ এমনভাবে মাথা নাড়লেন যার উত্তর হ্যাঁ হতে পারে, আবার নাও হতে পারে, কিন্তু তিনি দরজাটা ছেড়ে দিলেন। তার মানে খাবার নিয়ে ভেতরে প্রবেশ করা যায়। ফ্লোরটা ছিল ধূসর কার্পেটে মোড়া। এদিক ওদিক তাকালো সে। জুতো খুলে রাখবে এরকম একটা জায়গা খুঁজছে। সেরকম কোনো জায়গা খুঁজে পেল না। জুতো পাই খাবারের ট্রলি ঠেলতে লাগলো। এতক্ষণ ভেতরটায় ভালো করে চোখ বোলাবার ফুরসত পেল সে। বুঝতে পারল এটা যতটা না বাড়ি, তার চাইতে অফিস বেশি। জানালার কাছেই একটা বড় ওয়ার্ক ডেস্ক। ডেস্কে ছড়ানো ছিটানো ফাইল, কাগজপত্র, কিছু বই, এপাশ ওপাশে 2টি চেয়ার। দরজার দুদিকে 2টো বড় সোফা, ঠিক অফিসে যেমনটা থাকে। বৃদ্ধ সোফার সামনে রাখা একটা কফি টেবিলের দিকে ইঙ্গিত করলেন। ইঙ্গিতে বোঝা গেল খাবারটা ওখানে সাজাতে হবে। মেয়েটা যত্ন করে সাজালো ন্যাপকিন, তারপর কফি পট, কাপ, ওয়াইনের বোতল, গ্লাস রোল, বাটার, সবজি এবং কিচেন ডিশ। আপনি যদি কিছু মনে না করেন, আমি 1 ঘন্টা পর আসব। কষ্ট করে একটু খালি প্লেট, গ্লাসগুলো ট্রলিতে তুলে দরজার বাইরে রেখে দেবেন। অবশ্যই, তুমি 1 ঘন্টা পরে ওগুলো ঠিক দরজার বাইরেই পাবে। আমি কি আপনার জন্য আর কিছু করতে পারি স্যার? মাথা নিচু করে কথাটা বলতে বলতে লোকটার জুতোর দিকে চোখ গেল তার। কালো চকচকে জুতো, এত চকচক করে কে পালিশ করে দিয়েছে কে জানে। মনে হচ্ছে আয়না, নিজের মুখ দেখা যাবে। বৃদ্ধ হাসলেন। তাহলে স্যার, আমি আমার কাজে ফেরত যাই? একটু দাঁড়াও। মেয়েটা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। 5টা মিনিট সময় দিতে পারবে? বেশি না, মাত্র 5টা মিনিট। আমার কিছু কথা বলার ছিল, যেগুলো তোমাকে বলতে চাই। লোকটা এত মৃদু এবং নরম স্বরে কথাগুলো বলল যে মনে হলো তিনি লজ্জা পাচ্ছেন। মেয়েটার মনে অনেকগুলো চিন্তা ঘুরপাক খেল। লোকটার কোনো বদ মতলব নেই তো? হাজার হোক পুরুষ মানুষ। পরক্ষণেই লজ্জাবনত মুখের দিকে তাকিয়ে সে তার ভুল বুঝতে পারলেন। এই মানুষটা আর যাই হোক তার কোনো ক্ষতি করবে না। সে বলল, নিশ্চয়ই স্যার। বয়স কত তোমার? 20। এখন 20। কথাটা অর্থপূর্ণ। এখন আলাদা করে যদি ইনভার্টেড কমা দিয়ে এখন শব্দটাকে আটকাই, তাহলে কি দাঁড়ায়? এখন বলতে ঠিক কখন? আজ আমার 20তম জন্মদিন স্যার। কি আশ্চর্য, দারুণ একটা দিন। মেয়েটা কি বলবে বুঝে উঠতে পারল না। বোধহয় থ্যাংক ইউ টাইপ কিছু বলা উচিত, কিন্তু সে বলতে পারল না। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আজ থেকে ঠিক 20 বছর আগে এই অসম্ভব সুন্দর পৃথিবীতে তোমার জন্ম হয়েছিল। জি স্যার। ওয়ান্ডারফুল, শুভ জন্মদিন। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ স্যার। কথাটা বলতে বলতেই মেয়েটার মনে পড়ল আজ সারাদিনে কেউ তাকে উইশ করেনি। কেউ না? হ্যাঁ, বাড়িতে গেলে তার ফোনের আনসারিং মেশিনে বাবা মার গলার স্বর সে পাবে। তারা নিশ্চয়ই তাকে উইশ করে রেখেছে।
তোমার জন্মদিন তো সেলিব্রেট করতে হবে, এভাবে কাটিয়ে দিলে তো হবে না। একটা লিটল টোস্ট বলে বৃদ্ধ ওয়াইনের গ্লাসের দিকে হাত বাড়ালেন। থ্যাংক ইউ স্যার, বাট আমি এখন পারবো না। কাজের সময় এগুলো খেয়েছি, ম্যানেজারের কানে গেলে বকা খাবো। আরে ধুর, ম্যানেজারকে আমি বকে দেব। আর একটু খেলে কিছু হয় না, তোমার কাজের কোনো ক্ষতি হবে না, কেউ তোমাকে বকবেও না। যদি বলি আমি তোমাকে জোর করেছি তোমার জন্মদিনের জন্য, জাস্ট আ লিটল টোস্ট। এরপর মেয়েটাকে সোফায় বসার ইঙ্গিত করলেন, ওয়াইনের বোতলের দিকে হাত বাড়ালেন, ওয়াইন ঢাললেন, গ্লাসটা মেয়েটার দিকে এগিয়ে দিলেন। তারপর উঠে গিয়ে শোকেস থেকে একটা সাধারণ গ্লাস নিয়ে এলেন, সেই গ্লাসে নিজের জন্য ওয়াইন ঢাললেন, মেয়েটার দিকে উঁচিয়ে ধরলেন, বললেন চিয়ার্স, শুভ জন্মদিন, জীবন সুন্দর হোক, তোমার জীবন যেন কোনো কালো ছায়া না পড়ে, জীবনে যেন কালো ছায়া না পড়ে। কথাটা মেয়েটা মনে মনে কিছুক্ষণ ভাবল। কালো ছায়া না, লোকটা শব্দচয়ন ভালো বলতে হবে। জীবনে একটাবারই 20তম জন্মদিন আসে, সুতরাং দিনটা সাধারণ নয়, নিশ্চয়ই অসাধারণ। জি স্যার, সবচেয়ে যে জিনিসটা আমাকে পীড়া দিচ্ছে সেটা হলো তোমার এই স্পেশাল দিনে তুমি কষ্ট করে আমার জন্য খাবার নিয়ে এসেছো। স্যার, এটা আমার ডিউটির মধ্যে পড়ে, এর জন্য আমি বেতন পাই, বেতনটাও আপনিই দেন, সুতরাং এটা আমার জন্য বড় কোনো সমস্যা না। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি স্যার। বৃদ্ধ মেয়েটার দিকে তাকালেন, গভীর দৃষ্টি, ভিতরটা পর্যন্ত যেন পড়ে ফেলছেন। যে দৃষ্টির হাত থেকে বাঁচতে মেয়েটা তাকালো জানালার বাইরে, বৃষ্টি পড়ছে, টুপটুপ বৃষ্টি। বৃষ্টির শব্দ অবশ্য পাওয়া যাচ্ছে না। মেয়েটা কল্পনায় শব্দ শুনতে চেষ্টা করল। নেশাগ্রস্তের মতো বৃদ্ধ আগের কথাগুলো যেন আবার পুনরাবৃত্তি করতে শুরু করলেন। আজ তোমার 20তম জন্মদিন, জন্মদিনে তুমি আমার জন্য খাবার নিয়ে এসেছ। মেয়েটা মাথা নিচু করে থাকলো। আমার মনে হয় জন্মদিনের একটা গিফট তোমার পাওনা হয়ে গেছে। স্যার, এটা একেবারেই করবেন না। আমি তো বললাম আমি এক্সট্রা কিছুই করিনি, এটা আমার দায়িত্ব। আপনি গিফট দিলে নিতে আমার লজ্জা লাগবে। তুমি কি ভেবেছ আমি তোমাকে কি গিফট দেব? সোনা দানা, গাড়ি বাড়ি, টাকা পয়সা? টাকা দিয়ে কেনা যায় এমন কোনো জিনিস আমি তোমাকে দেব না। এমন গিফট দেব যার উপর প্রাইস ট্যাগ বসানো যায় না। মেয়েটার চেহারা দেখে মনে হলো সে পুরোপুরি বিভ্রান্ত। চাও, একটা জিনিস চাও, মেক আ উইশ, যে কোনো কিছু চাইতে পারো, এনি উইশ। মেয়েটা অবাক হলো, তার মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো উইশ। ইয়েস, উইশ। একটা স্বপ্ন তুমি দেখো, প্রতিদিন দেখো, যে স্বপ্নটা পূরণ হবে কিনা তুমি জানো না, তবু দেখো, আমি সেই স্বপ্নটা পূরণ করব, সেটা সত্যি হবে। মেয়েটা অবাক চোখে তাকিয়ে রইল। তোমার চোখগুলো খুব সুন্দর, বড় বড় চোখ করে যখন তাকাও আরো সুন্দর দেখায়, কিন্তু তোমাকে অতি দ্রুত ভেবে বের করতে হবে তুমি কি চাও। একটা জিনিস, ঠিক একটাই। তোমার মনে অনেক কিছু আসবে, মানুষের চাওয়ার কোনো শেষ নেই, সে অনেক চায়, অনেক অনেক কিছু, কিন্তু তোমাকে তার মধ্য থেকে একটাকে খুঁজে বের করতে হবে। ইংরেজিতে যাকে বলে প্রায়োরিটি লিস্ট, লিস্টের 1 নম্বরে থাকতে হবে জিনিসটা। একটাই জিনিস যা চাও, খুব তীব্রভাবে চাও। আমি কিছু একটা মনে মনে চাইব, আর সেটা পূরণ হয়ে যাবে, চেয়ে দেখো। কথাটা বলে বৃদ্ধ টায়ের নটে হাত দিলেন এবং অকারণে নটটা ধরে নাড়তে লাগলেন। চুপচাপ শুনছিলাম এতক্ষণ। এবার আমার প্রশ্ন করার পালা, কিন্তু প্রশ্ন করার বদলে আমি মেয়েটার দিকে তাকিয়ে মৃদু হাসলাম। মেয়েটা বলল, আপনি আমার কথা বিশ্বাস করছেন না, এই তো? না না, তা কেন? আমি অবশ্যই বিশ্বাস করছি। তুমি এমন মানুষ নও যার কল্পনা শক্তি এত বেশি যে বানিয়ে বানিয়ে এরকম একটা গল্প তৈরি করবে। কথাটা বলে একটু থামলাম, তারপর অনিবার্যভাবে প্রশ্নটি এলো, তুমি কি উইশটি করেছিলে? আপনার প্রশ্নের সরাসরি কোনো উত্তর আমি দেব না, না দেবার অনেকগুলো কারণ আছে। আমি একটু একটু করে বলবো, সরাসরি কারণগুলো বলবো না, কিন্তু আমার কথা থেকে আপনি কারণগুলো আঁচ করতে পারবেন। আমি প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালাম। আগেই বলেছি, যেটা ছিল আমার 20তম জন্মদিন,
20 বছর এমন একটা সময়, যে সময়টা ঠিক রূপকথার সময় নয়। পৃথিবীর বাস্তবতা একটু একটু করে গ্রাস করতে শুরু করে মানুষকে। মানুষ বুঝতে পারে তার কল্পনার বাইরে আছে একটা জগৎ, যে জগৎ অনেক বেশি বাস্তব। সেখানে রূপকথার গল্পের তেমন কোনো জায়গা নেই। বৃদ্ধের সঙ্গে কথা বলার সময় আমার মনে হচ্ছিল আমি এক রূপকথার জগতে আছি। আমি তাকে ঠিক সিরিয়াসলি নিতে পারছিলাম না। মনে হচ্ছিল একটা স্বপ্ন, যে স্বপ্নটা যে কোনো সময় ভেঙে যেতে পারে। একটানা বলে একটু বিরতি নিল মেয়েটা। মনে হচ্ছিল একটা সুন্দর রূপকথার নাটক, যে নাটকে বৃদ্ধের সঙ্গে আমি অভিনয় করছি। সুতরাং আমি তার সঙ্গে চালিয়ে গেলাম। এটা ঠিক বিশ্বাস বা অবিশ্বাসের প্রশ্ন ছিল না। মনে হচ্ছিল আমি একটা সুন্দর স্বপ্নের মধ্যে ঢুকে পড়েছি, যে স্বপ্ন থেকে বের হতে ইচ্ছে করছিল না। আমি কিছু না বলে চুপ করে রইলাম। আপনি বুঝতে পারছেন আমার অবস্থাটা? সেটা ছিল আমার 20তম জন্মদিন, যে জন্মদিনে কেউ আমাকে উইশ করেনি, কেউ আমাকে একটিবার বলেনি হ্যাপি বার্থডে, কেউ আমার দিকে কোমল চোখে তাকায়ওনি। আমি মৃদুভাবে বললাম, বুঝতে পেরেছি। মেয়েটা যেন সেই দিনটায় ফিরে গেল। মেয়েটা বৃদ্ধের দিকে তাকালো এবং বলল, আমি আমার উইশ ঠিক করে ফেলেছি। বৃদ্ধ এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে রইলেন। তার চোখগুলো কেমন যেন হয়ে গেল। মনে হলো মেয়েটার ভিতরটা পর্যন্ত দেখে ফেলছেন। দৃষ্টির তীব্রতা এড়াতে মেয়েটি এদিক সেদিক চোখ বুলালো। ডেস্কের ওপর রাখা কিছু অ্যাকাউন্টিং বুক, কিছু ফাইল, কাগজ কলম, একটা পুরনো টাইপরাইটার। প্রথমবার চোখে পড়েনি, এবার দেখলাম। ছাইদানি, যদিও একটুও ছাইনি, ধবধবে পরিষ্কার। সিগারেটের ছাই কখনো পড়েছে বলে মনে হয় না। ঘুরে আবার বৃদ্ধের দিকে চোখ গেল মেয়েটার। এখনো এক দৃষ্টি তাকিয়ে আছেন। বাইরে বৃষ্টি বোধহয় বেড়েছে। জানালায় ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির ছাট পাওয়া যাচ্ছে। জানালাটা থরথর করে কেঁপে উঠছে। অনেকক্ষণ সবকিছু চুপচাপ। বৃষ্টির শব্দ ছাড়া কোথাও কোনো শব্দ নেই। হঠাৎই নীরবতা ভাঙলেন বৃদ্ধ। একটু যেন অবাক চোখে তাকালেন। এটাই তোমার উইশ? মেয়েটা বুঝতে পারল বৃদ্ধ তার ভেতরটা পড়ে ফেলেছে। সে কোনো মতে বলল, জি। তোমার বয়সী একটা মেয়ের জন্য এটা যে খুব অস্বাভাবিক একটা উইশ, এটা কি তুমি বুঝতে পারছো? আমি অন্য কিছু আশা করেছিলাম, একেবারে অন্য কিছু। তুমি আমাকে চমকে দিলে। আসলে ভেবে ভেবে এর চেয়ে বেশি কিছু বের করতে পারিনি। এটা যদি আপনার কাছে ভালো মনে না হয়, তাহলে আমি আরেকটা কিছু খুঁজে বের করতে পারি। আমাকে একটু সময় দিন। না না, তা কেন হবে? ঠিক আছে। আমি জাস্ট একটু অবাক হয়েছি। এই যা, তোমার বয়সী মেয়েরা সাধারণত চায় আরেকটু সুন্দর হতে, আরেকটু স্মার্ট হতে, আরেকটু বড়লোক হতে। টাকা পয়সা, ধন দৌলত, রূপ, সব বস্তুগত জিনিসের দিকে তাদের নজর থাকে। তুমি আমাকে অবাক করলে। তুমি সাধারণ কোনো মেয়ে নাও। মেয়েটা কিছুক্ষণ ভাবল সঠিক শব্দ খুঁজে বের করার জন্য, কিন্তু খুঁজে পেল না। সে বৃদ্ধের দিকে তাকালো। না, আমি যে সুন্দর হতে চাই না তা না, আমি যে আরো ধনী হতে চাই না সেটাও না। আমি ধন দৌলত চাই, চাইব না কেন, চাই। কিন্তু আমি ঠিক জানি না এই জিনিসগুলি পেয়ে জিনিসগুলো কি আমি সত্যি সামলাতে পারবো। আমি সত্যি জানি না জীবনটা কেমন, জীবন কিভাবে কাজ করে। বলতে পারেন আমি চূড়ান্ত রকমের বিভ্রান্ত একটা মানুষ। আর কে না জানে বিভ্রান্ত মানুষেরা ঝুঁকি নিতে জানে না। বৃদ্ধ কিছু বললেন না। আপনার কি মনে হয় আমার উইশ চেঞ্জ করা উচিত? সেটা তুমি সবচেয়ে ভালো বলতে পারবে, কিন্তু আমি এটুকু বলতে পারি তোমার উইশ পূরণ করা আমার জন্য খুব সহজ। মেয়েটা হাসল। বৃদ্ধ এক দৃষ্টিতে মেয়েটার দিকে কিছুক্ষণ তাকালেন। তারপর আস্তে করে দৃষ্টি সরিয়ে শূন্যে একটা কাল্পনিক বিন্দুতে তাকালেন। তার কপালের শিরা একটু যেন কেঁপে উঠল। গভীর ধ্যানমগ্ন তিনি। তার দুহাত দুদিকে মেলে ধরলেন। সোফা ছেড়ে কয়েক ইঞ্চি শূন্যে উঠলেন। এভাবে কেটে গেল কিছু মুহূর্ত। তারপর ঠিক যেমন করে শুরু হয়েছিল ঠিক তেমন করে তিনি বসে পড়লেন সোফায়। শূন্যের যে বিন্দুতে তিনি তার দৃষ্টি নিবদ্ধ করেছিলেন, সেখান থেকে ধীরে ধীরে ফিরে তাকালেন মেয়েটার দিকে। তোমার ইচ্ছা পূরণ হয়েছে। বিশ্বাস এবং অবিশ্বাসের মাঝামাঝি দৃষ্টি নিয়ে মেয়েটা তার দিকে তাকিয়ে রইল।
তিনি আগের বলা কথাটাই আবার বললেন, তোমার ইচ্ছে পূরণ হয়েছে। তারপর একটু বিরতি নিয়ে হঠাৎ সব শেষ হয়ে গেছে এমন ভঙ্গিতে বললেন, শুভ জন্মদিন, ভালো থেকো। 1 ঘন্টা পরে এসে খালি প্লেট এবং গ্লাস নিয়ে যেও, আমি ট্রলিতে সাজিয়ে রাখব দরজার বাইরে। লিফটে করে নিচে নেমে এলো মেয়েটা। সঙ্গে সঙ্গেই তার সহকর্মীরা তাকে ঘিরে ধরল। মালিক দেখতে কেমন, সে কি করে, কি ধরনের পোশাক পরে, লম্বা না বেটে, কালো না ফর্সা, অনেক প্রশ্ন। মেয়েটা চুপ করে রইল, মনে মনে সময় গুনতে থাকলো। ঠিক 1 ঘন্টা পর মেয়েটা ধীর পায়ে এগিয়ে গেল লিফটের দিকে। খাবারের ট্রলিটা দরজার বাইরে রাখা, ঠিক এমনটাই থাকবার কথা। খালি প্লেট, গ্লাস, ফাঁকা ওয়াইনের বোতল। রুম নম্বর 604। মেয়েটা আমার দিকে তাকালো, বলল, বৃদ্ধের সঙ্গে আমার আর কখনো দেখা হয়নি। পরদিনই ম্যানেজার কাজে জয়েন করলো। জানা গেল তার অ্যাপেন্ডিসাইটিস ছিল না, নর্মাল পেট ব্যথা। তারপর থেকে ম্যানেজার নিজেই আবার খাবার পৌঁছে দিতে লাগলো। কেন জানি না আমি হুট করে চাকরিটা একদিন ছেড়ে দিলাম। আমার মনে হতে লাগলো ওই বিল্ডিং থেকে যত দূরে যাওয়া যায় ততই মঙ্গল। মেয়েটা একটা পেপার ওয়েট নাড়ছিল এবং মৃদু স্বরে কথাগুলো বলছিল। আমি তার হাতের দিকে তাকিয়েছিলাম। কিছু না বলে ওয়াইনের গ্লাসে একটা চুমুক দিলাম। আসলে কি বলবো ভেবে পাচ্ছিলাম না। বলাটা বোধহয় ঠিক হলো না। ভেবে পাচ্ছিলাম, গুছিয়ে উঠতে পারছিলাম না। গ্লাসটা নামিয়ে আমি তাকে বললাম, তোমাকে যদি 2টো প্রশ্ন করি, তুমি কি মাইন্ড করবে? আমি জানি আপনি কি প্রশ্ন করবেন, অন্তত একটা জানি। প্রশ্ন যে জিনিসটা আপনি জানতে চাইবেন সেটা হচ্ছে, আমি কি চেয়েছিলাম, আমার ইচ্ছেটা কি ছিল। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি বিষয়টা শেয়ার করতে চাও না। তোমার ইচ্ছেটা সম্পর্কে বলতে চাও না, তাই মনে হচ্ছে আপনার। আমি মাথা নাড়লাম। সে গ্লাসে একটা চুমুক দিল, তারপর এমনভাবে তাকালো যেন অনেক দূরের একটা জিনিসের দৃষ্টি নিবন্ধ করছে। মানুষ যখন কিছু উইশ করে, সেই উইশ সম্পর্কে বলতে নেই, এটা আপনি জানেন না? আমি কিন্তু তোমাকে জোর করছি না, একেবারেই জোর করছি না। তোমার এটা ভাবার কোনো কারণ নেই যে আমি জোর করে তোমার কাছ থেকে কথা আদায় করার চেষ্টা করছি। আচ্ছা যাও, আমি আমার প্রশ্নটা উইথড্র করলাম। তোমার ইচ্ছাটা কি ছিল সেটা জানবার আগ্রহ আমার নেই। খুশি? মেয়েটা জোর করে হাসার চেষ্টা করলো। তুমি বরং আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও। এটা বলো, তোমার ইচ্ছাটা পূরণ হয়েছিল কিনা? উত্তরটা ঠিক সহজ নয়, উত্তরটা হচ্ছে হ্যাঁ এবং না। কি চমৎকার জবাব! দেখেন, আমার জীবনটা খুব বেশি পুরনো হয়নি, খুব বেশি দিন আমি পার করিনি, জীবনের শেষ পর্যন্ত দেখিনি, মাঝপথে আছি মাত্র। সুতরাং আমার উইশটা সত্যি সত্যি পূরণ হয়েছে কিনা তা আমি এই মুহূর্তে বলতে পারবো না। সুতরাং তোমার উইশ পূরণ হতে সময় লাগবে। তুমি এমন কিছু উইশ করেছ যেটা একদিনের না, সেটা বলতে পারেন। আমার ইচ্ছেটা পূরণে সময়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়। চুলায় মৃদু আছে মাছের ঝোল রান্না করার মতো, অনেক সময় লাগে, তাই না? কথাটা বলেই বুঝলাম এমন একটা রসিকতা আমি করে ফেলেছি যেটা এই পরিবেশে বেমানান। দেখেন, ইচ্ছেটা পূরণ হয়েছে কিনা এটা সত্যি আর এখন বলা সম্ভব না। ওয়েল, আমি বিয়ে করেছি। আমার থেকে 3 বছরের বড় আমার হাজব্যান্ড। আমার 2টো বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে। তাদের জন্য একটা বেবি সিটার রাখার সামর্থ্য আমার আছে। আমি একটা অডি গাড়ি ড্রাইভ করি। ছুটির দিনগুলোতে বন্ধুদের সাথে টেনিস খেলতে চাই। এই যে লাইফটা আমি লিড করছি, এটাই আমার জীবন। এই জীবনে আমি বর্তমানে হ্যাপি। আমি জানি না ভবিষ্যৎ কি হবে। সুতরাং আমি এতটুকু বলতে পারি, আমার ইচ্ছেটা পূরণ করার পথে সঠিক রাস্তা দিয়ে আছে। খুব ভালো। যদিও তোমার অডির বাম্পারে ডেন্টিংয়ের দাগ পড়েছে। কথাটা বলে হাসলাম। বাম্পার তৈরি হয় কেন জানেন? ওখানে ডেন্টিংয়ের দাগ পড়বে এই জন্যই। ভালো বলেছ, ভেরি ওয়েল সেড, ভেরি ভেরি ওয়েল সেড। আমি শুধু এটুকুই বলবো, মানুষ যত ইচ্ছে করুক, যত স্বপ্ন দেখুক, ইচ্ছে পূরণের জন্য যত দূরেই যাক, শেষ পর্যন্ত সে ঘুরে ফিরে ঠিক সে আগের মানুষটি। নিজেকে টপকে সে অন্য কিছু হতে পারে না, নিজের কাছ থেকে পালানো যায় না। বাহ, ভালো বলেছ। মেয়েটা হাসল।
আগের মতো বিষণ্ণ হাসি নয়, স্বতঃস্ফূর্ত। মনে হলো তার স্মৃতির মেঘ কেটে গেছে। সে গ্লাসে একটা চুমুক দিল, তারপর হাসতে হাসতেই বলল, আচ্ছা বলুন তো, আপনার যদি কখনো সুযোগ হতো একটা কিছু চাইবার, আপনি কি চাইতেন আপনার 20তম জন্মদিনে? তুমি মিন করছো আমার 20তম জন্মদিনে আমাকে যদি কেউ এসে বলতো তুমি কি চাও, আমি কি চাইতাম? এই তো ঠিক তাই। কিছুক্ষণ ভাবলাম, খুব গভীরভাবে ভাবলাম, ভেবে দিক দিশা পেলাম না। আই সারেন্ডার। আমার পক্ষে বলা সম্ভব না, একটা মাত্র উইশ খুঁজে বের করতে পারবো না। আর কেমন, আমি আমার 20তম জন্মদিন থেকে অনেক দূরের একটা বয়সে বসে আছি, বলতে পারো 3 দশকের দূরে। এই বয়সে এসে 20তম জন্মদিনে আমি কি চাইতে পারতাম সেটা কি করে বলি? আপনি সত্যি কিছু চাইতে পারছেন না? না, সত্যি না? না। সে আমার দিকে তাকালো এবং বলল, আপনি চাইতে পারছেন না কেন জানেন? কারণ আপনার যা চাইবার ছিল ইতিমধ্যে সেটা আপনি পেয়ে গেছেন। গল্পটা এখানেই শেষ। ধৈর্য ধরে গল্প শোনার জন্য ধন্যবাদ। আলো ছায়া আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সব ধরনের উপন্যাস নিয়ে আমাদের নতুন চ্যানেল আলো ছায়া। আর ছোট গল্পের সম্ভার নিয়ে কুপির আলো তো আছেই। দুটি চ্যানেলই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন এবং আপনাদেরকে আলোকিত করার সুযোগ দিতে পারেন। ধন্যবাদ।